অ্যানিলিং, নরমালাইজিং অর হার্ডেনিং আর হার্ডেনেবিলিটি, এইসব হিট ট্রিটমেন্ট আছে। তো অ্যানিলিংটা স্বাভাবিকভাবে একটু গুরুত্বপূর্ণ, জানেন। অ্যানিলিং আবার বিভিন্ন টাইপের অ্যানিলিং আছে। তো অ্যানিলিং কি? Annealing is the heat treatment process that changes the physical and sometimes also the chemical properties of a material to increase the ductility and reduce the hardness to make it more workable. ঠিক আছে? এই অ্যানিলিং যে হিট ট্রিটমেন্ট প্রসিডিওরটা করতেছি বা প্রসেসটা আমি ইউজ করতেছি, সেই প্রসেসের মাধ্যমে আমরা ফিজিক্যাল প্রপার্টি, তো আমি একটু আগে হিট ট্রিটমেন্টের মধ্যেই যেটা শুনলাম, ঠিক আছে, ফিজিক্যাল এবং কিছু কিছু সময় কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ করি। কি জন্য? এই জায়গায় উদ্দেশ্যটা হচ্ছে ডাকটিলিটি ইনক্রিজ করার জন্য এবং রিডিউস দ্য হার্ডনেস এন্ড মেক ইট ওয়ার্কেবল, এবং এর ভেতরকার হার্ডনেস মানে জিনিসটাকে সফটেন করতেছি, জানি আমি ওইটাকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, ইজিলি কাজ করা যায়। কিছু কিছু ম্যাটেরিয়াল আছে না ভেতর থেকে খুব স্ট্রং, মানে হার্ডনেস ওর বেশি, তো আমি হার্ডনেস কমে সফটেন করতেছি এবং ডাকটিলিটি ইনক্রিজ করতেছি। আচ্ছা, মানে ওয়ার্কেবল যেন হয়। আচ্ছা, so the annealing process requires the material above its recrystallization temperature for a set amount of time being cooling. Before cooling, sorry. The cooling rate depends upon the type of materials being annealed. And for example, ferrous metals such as steel are usually left to cool down to room temperature in still air, while copper, silver, brass can either be slowly cooled in air or quickly quenched in water. ঠিক আছে, তো আমি বলতে পারেন বলছেন যে আমাদের এই জায়গার যে প্রসেসটা সেটা কি, অ্যানিলিং প্রসেসের মধ্যে মেইনলি আমি এর যে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার আছে, রিক্রিস্টালাইজেশন পড়ছি না আমরা, রিক্রিস্টালাইজেশন, গ্রেইন গ্রোথ, এগুলো তো আমরা পড়ছি নাকি, ঠিক না? নিউক্লিয় ফর্ম করে যে, এটা আমরা জানি। তো রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরের একটা টেম্পারেচারে আমরা কি করব, আমাদের যে ইটা আছে, ম্যাটেরিয়ালটা, মেটালটা আছে, সেটা যেটাই হোক, ব্রাস, কপার, ফেরাস, ঠিক আছে, যাই হোক, সেটাকে আমরা টেম্পারেচার মানে হিটেড আপ করব। হিটেড আপ করার পরে আমরা কুলিং করব যে কোনো একটা ওয়েতে। সে কুলিং এর বিভিন্ন ওয়ে আছে। হয় এমন হয় যে, যেমন বলছে এই জায়গায় কি, যে ফেরাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নরমালি সেটাকে রুম টেম্পারেচারে নরমাল বাতাসে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। ঠিক সেই জায়গায় কপার, ব্রাস, সিলভার এগুলাকে আমরা হয় খুব ধীরে ধীরে কুল ডাউন করি, অথবা নাহলে পানির মধ্যে দুম করে ডুবে দেয়। ঠিক আছে, মানে দ্রুত কুল ডাউন করি। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে যেটা আছে, দ্য হিটিং প্রসেস কজ অ্যাটমস টু মাইগ্রেট ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস এন্ড দ্য নাম্বার অফ ডিসলোকেশন রিডিউসেস। তো আমরা ডিসলোকেশন এগুলো কিন্তু আমরা জানি, ঠিক না? আমরা কিন্তু ডিফেক্টের মধ্যে কিন্তু, ক্রিস্টাল ডিফেক্টের মধ্যে কিন্তু এই যে সব জিনিস আপনারা পড়ছেন। তো এর ভেতরকার যে ক্রিস্টাল ল্যাটিস, দ্য হিটিং প্রসেস কজ অ্যাটমস টু মাইগ্রেট ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস এন্ড দ্য নাম্বার অফ ডিসলোকেশন রিডিউসেস, মাঝখানে ডিসলোকেশন গুলো রিডিউস হচ্ছে, হুইচ লিডস টু দ্য চেঞ্জ ইন ডাক্টিলিটি এন্ড হার্ডনেস। সেটাই আমাদের কি করে, ডাক্টিলিটি এবং হার্ডনেস কে চেঞ্জ করে। দ্য হিট ট্রিটেড ম্যাটেরিয়াল রিক্রিস্টালাইজেস অ্যাজ ইট কুলস। এই হিট ট্রিটেড ম্যাটেরিয়ালটাই কি হয়, যখন ঠান্ডা হয়ে যাবে তখন রিক্রিস্টালাইজ হয়ে যায়। The crystal grain size and phase composition depend on the heating or cooling rate, and this in turn determine the material properties. তো আমাদের এই হিটিং এবং কুলিং এর যে কম্পোজিশন মানে এবং ক্রিস্টাল গ্রেইনের সাইজ এবং কোন ফেসের মধ্যে আছে, তার মধ্যে লিকুইড ফেস কতটুকু, সলিড ফেস কতটুকু আমরা জানি, কিন্তু আমরা কিন্তু কুলিং কার্ভ কিন্তু দেখছি, ঠিক না? আপনারা ড্রও করছেন পরীক্ষার মধ্যে, আপনাদের কিন্তু আসছে, ঠিক না নাকি? কম্পোজিট ম্যাটেরিয়ালের জন্য, নরমাল ম্যাটেরিয়ালের জন্য, পিওর ম্যাটেরিয়ালের জন্য আপনার কুলিং কার্ভ আপনারা জানেন। তো এই কুলিং আর হিটিং এর উপরে আমরা কিন্তু জানি যে আমাদের ফেসের একটা ব্যাপার আছে, ও কোন ফেসে আছে, কতটুকু পার্সেন্টেজ মানে সলিডিফাই, কতটুকু লিকুইড পার্সেন্টেজ আছে, কোনটার কম্পোজিশন কি কি অবস্থায় আছে। তো সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে আমরা কি করতে পারতেছি, ওই ম্যাটেরিয়ালের প্রপার্টি ডিটারমিন করতে পারতেছি যে হ্যাঁ, এর মধ্যে আলফা কার্বন এতটুকু আছে, এর মধ্যে কার্বনের পার্সেন্টেজ এতটুকু কম আছে। সো আমি একটা গেস করে, মানে যত আপনি কাজ করবেন, আপনি এগুলো জেনে কাজ করলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, আমি এত টেম্পারেচারে যদি এইভাবে কুল ডাউন করি, এত টেম্পারেচার হিটেড আপ করার পরে যদি এইভাবে না এইভাবে কুল ডাউন করি, তাহলে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা এই প্রপার্টিটা গেইন করবে। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে স্বাভাবিকভাবেই না, এটা দরকার নাই, মানে মেইনলি হচ্ছে আমাদের ডিজায়ার প্রপার্টি গুলো কিভাবে পাই সেটাই বলছেন। এরপরে হু ডিসকভার্ড অ্যানিলিং, অ্যাকচুয়ালি অ্যানিলিং কে তৈরি করছে, মানে কোথা থেকে আসছে কেউ জানে না, একেবারে ডিরেক্টলি কেউ ডিসকভার করার মতো কিছু নেই। তবে
1500 শতাব্দী এরকম সময় থেকে হচ্ছে নর্মালি অ্যানিলিং হয়ে আসতো। এগুলা বেসিক ইতিহাস, যাই না আমাদের খুব একটা লাভ আছে বলে মনে হয় না আমার কাছে। তো আপনারা চাইলে জানতে পারেন, দেখে নিয়ে, ঠিক আছে। এরপর বলছে কি অ্যানিলিং ফার্নেসে কিভাবে কাজ হয়, হাউ ডাজ অ্যান অ্যানিলিং ফার্নেস ওয়ার্ক। আমরা অ্যানিলিং করার সময় কিভাবে উত্তপ্ত করব, কিভাবে ঠান্ডা করব, এইসব জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল, an annealing furnace works by heating a material above the recrystallization temperature and then cooling the material once it has been held at the desired temperature for a sustainable length of time. The material recrystallizes and it cools once the heating process has caused atom movement to redistribute and eradicate dislocation in the workpiece. তো স্বাভাবিকভাবেই ম্যাটেরিয়ালটাকে একটু আগে বা এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলতেছি, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে আমি হচ্ছে এটাকে টেম্পারেচার হিটেড আপ করব, এবং এরপরে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেটা ঠান্ডা হোক, খুব ঠান্ডা হোক বা অল্প ঠান্ডা হোক, যাই হোক, সেই টেম্পারেচারে আমি এটাকে কুল ডাউন করবো এবং একটা সাস্টেনেবল টাইম ধরে, একটা নির্দিষ্ট সময় ধরে আমি এটাকে ঠান্ডা করবো। তো এর মধ্যে ম্যাটেরিয়ালটা কি করবে, রিক্রিস্টালাইজ হয়ে যাবে, এবং এই রিক্রিস্টালাইজ হওয়ার ফলে এর যে অ্যাটমের মুভমেন্ট গুলো আছে, সেই মুভমেন্ট গুলা আগে যেটা ছিল সেই অ্যাটমের মুভমেন্ট গুলা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে চেঞ্জ হয়ে যেতেছে, এবং এই চেঞ্জের ফলে ভেতরের যে ডিসলোকেশন গুলা দেখা যাচ্ছে, সেই ডিসলোকেশন গুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায়, হয়তো বা গ্যাপ ফিল আপ হয়ে যেতেছে, বা ছিল গ্যাপ ছিল না, সেটা গ্যাপ জেনারেট করতেছে। তো সেটা আমরা করতে পারি। অ্যানিলিং ওয়ার্কস ইন তিনটা স্টেজ, একটা রিকভারি স্টেজ, রিক্রিস্টালাইজেশন স্টেজ, আর হচ্ছে গ্রেইন গ্রোথ স্টেজ, ঠিক আছে। তো রিকভারি স্ট্রেসটা যেটা, দিস স্টেজ ইজ হোয়ার দ্য ফার্নেস অর আদার হিটিং ডিভাইস ইজ ইউজ টু রেইজ আপ দ্য টেম্পারেচার অফ দ্য ম্যাটেরিয়াল টু সাচ এ পয়েন্ট দ্যাট দ্য ইন্টারনাল স্ট্রেসেস আর রিলিভড। মানে এমন একটা টেম্পারেচারে আমি ম্যাটেরিয়ালটাকে হিটেড আপ করবো যে এর ভেতরকার যে ইন্টারনাল স্ট্রেস, সেই ইন্টারনাল স্ট্রেসটা আমাদের কি হয়ে যাবে, রিলিভ হবে, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে স্ট্রেস রিলিভ করে। আমি যদি রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপর আমি একটা ম্যাটেরিয়ালের হিটেড আপ করি, এর ভেতরের যে ইন্টারনাল স্ট্রেস আছে সেটা রিলিভ হবে, ছেড়ে দিবে, কথা বলতে গেলে আমার চেঞ্জ হবে আর কি, আমি চেঞ্জ করতে পারবো। এরপরে উত্তপ্ত করলাম, এর ভেতরকার সব স্ট্রেস স্ট্রেইন এগুলো মনে করেন যে যেমন কামাররা, ঠিক না, হিটেড আপ করার পরে কিন্তু বাড়ি করে, ঠিক না, হাতুড়ির দা ধাম ধাম পিটাইতেছে। কেন? কারণ হচ্ছে ও ওই স্টেজে প্রতিরোধ করার মতো অবস্থায় নাই, ঠিক আছে। একটা বাড়ি দিলে যে বাড়ি আপনি দিতেছেন বা যে শেপ আপনি জেনারেট করতে চাচ্ছেন, সেই শেপে সে ফর্ম করতে বাধ্য, আপনি যদি অনেক টেম্পারেচার হিটেড আপ করে ফেলেন, ঠিক আছে। ভেতরকার যে স্ট্রেসটা আছে সে স্ট্রেস শেষ, ছেড়ে দিছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন স্টেজ, heating the material above its recrystallization temperature but below its melting point causes new grains to form without any residual stress. কথাটা একটু খেয়াল করে দেখেন, একটা ম্যাটেরিয়ালকে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের চেয়ে উপরে আমি হিটেড আপ করছি, কিন্তু মেল্টিং পয়েন্টের চেয়ে নিচে। মেল্টিং পয়েন্ট কি বলেন তো একটা ম্যাটেরিয়ালের জন্য? গলনাঙ্ক, যে টেম্পারেচারে ম্যাটেরিয়ালটা গলে যাবে, ঠিক না। আমি রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে কিন্তু গলনাঙ্কের চেয়ে নিচে একটা টেম্পারেচারে যদি আমি হিটেড আপ করি, তাহলে আমাদের এর ভেতরকার যে রেসিডুয়াল স্ট্রেস সেটা কি ফর্ম করতে দেবে না, আমাদের নতুন গ্রেইন কি হবে, জেনারেট হবে, ঠিক আছে। কোনো ধরনের কোনো রেসিডুয়াল স্ট্রেস, এক্সট্রা কোনো রেসিডুয়াল স্ট্রেস তৈরি না করে আমাদের নতুন গ্রেইন জেনারেট করে ফেলবে। এরপরে গ্রেইন তো জেনারেট করলো বা নিউক্লিয়াস জেনারেট করে, যাই বলে না কেন, এরপরে যেটা হবে সেটা হচ্ছে গ্রেইন গ্রোথ হবে। ধীরে ধীরে আমাদের যে আমরা যে বিভিন্ন ধরনের ফেজ স্টেজ দেখে আসছি, ঠিক না, বিভিন্ন ক্রিস্টালের যে স্ট্রাকচার আমরা দেখছি, সো সেই স্ট্রাকচারে সে ফর্ম করা শুরু করবে ধীরে ধীরে। যে কুলিং দ্য ম্যাটেরিয়াল at a specific rate causes new grains to develop, and after which the material will be more workable and subsequent operations to alter the mechanical properties can be carried out by following annealing, ঠিক আছে। আমরা এর একটা নির্দিষ্ট সময় পরে আমরা কি করতে পারবো, ওয়ার্কেবল হয়ে যাবে আমাদের কাজটা, গ্রেইন গ্রোথ হবে, স্বাভাবিকভাবে নতুন গ্রেইন জেনারেট করছে, সেই নতুন গ্রেইন জেনারেট করার পরে সেটা ধীরে 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 বাড়বে স্বাভাবিকভাবে। ওই যে আমরা নিউক্লিয় ফর্মেশন কিন্তু আমরা দেখছি, তো যে গ্রেইন গ্রোথ হয় আপনারা জানেন। আর পরবর্তী আমরা আরো কিছু অপারেশন আমরা করতে পারি যদি আমাদের অন্যান্য বিভিন্ন ধরনের প্রপার্টিজ দরকার থাকে। তো এই পরবর্তী প্রপার্টি বা পরবর্তী অপারেশন গুলো নিয়ে আমাদের এই বিভিন্ন টাইপস অফ অ্যানিলিং,
এবং এই টাইপস অফ অ্যানিলিং এর মধ্যে অ্যানিলিংই মেইনলি এই থিম গুলাই জাস্ট আমরা কিছু অ্যাপ্লিকেশন বা কিছু অপারেশন এই জায়গায় অ্যাড করব। দেখা গেছে আমাদের ডিজায়ার্ড ইসের জন্য, প্রপার্টিস পাওয়ার জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল আছে কি কমপ্লিট অ্যানিলিং। আপনারা দেখতেছেন ফার্স্ট অফ অল কমপ্লিট অ্যানিলিং। তো কমপ্লিট অ্যানিলিং এর প্রথম যে পারপাস, আমি পারপাসটা একটু দেখাই তারপরে কাহিনীটা ব্যাখ্যা করি, ঠিক আছে? আমার কাছে মনে হয় তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে নাকি, ঠিক আছে? ফার্স্ট অফ অল পারপাস কি আছে দেখুন, এইভাবে ধরি তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিকঠাক? সমস্যা হচ্ছে না স্যার? ওকে, আচ্ছা। তো পারপাস অফ কমপ্লিট অ্যানিলিং কি দেখুন, ফার্স্ট যেটা যে প্রোডিউসিং ইকুইলিব্রিয়াম মাইক্রোস্ট্রাকচার, 2 ইনক্রিজ দ্য ডাক্টিলিটি, 3 রিডাকশন ইন হার্ডনেস, স্ট্রেংথ এন্ড ব্রিটলনেস, 4 রিমুভাল অফ ইন্টারনাল স্ট্রেসেস। ঠিক আছে, এই চারটা মেইন পারপাস যে আমাদের যে ছোট ছোট কি বলবো আমি ভেতরের যে ক্রিস্টাল স্ট্রাকচার এবং সেটা মাইক্রোস্কোপিক লেভেলে মানে খুব ক্ষুদ্র অবস্থায় যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা জেনারেট হয়, সেটা চাচ্ছি। এর ডাক্টিলিটি বাড়াবো, অবভিয়াসলি এটা তো আমাদের উদ্দেশ্যই, অ্যানিলিং এর ক্ষেত্রে শুরুতেই উদ্দেশ্য। হার্ডনেস, স্ট্রেংথ, ব্রিটলনেস এই জিনিসগুলো কমাবো, কারণ ডাক্টিলিটি বাড়লে ব্রিটলনেস কমবে, হার্ডনেস কমাইতে হবে সেটা আমরা জানি। এবং রিমুভাল অফ ইন্টারনাল স্ট্রেস, ভেতরকার যে স্ট্রেসটা জেনারেট হওয়া ছিল সেই স্ট্রেসটা আমি বের করে আনতেছি একেবারে কমপ্লিট অ্যানিলিং এর মাধ্যমে এটা, ঠিক আছে? এখন আমরা প্রসিডিউরে যাই যে কমপ্লিট অ্যানিলিং কি অ্যাকচুয়ালি। যেমন ইন দিস প্রসেস স্টিল ইজ হিটেড টু 30 to 50 degrees Celsius above its critical temperature of steel, and this temperature is maintained for a specific period of time. Heat preservation for a long period of time after slow cooling. দেখুন কি বলছেন, এই প্রসেসে আমি একটা স্টিলকে নরমালি এই স্টিলের যে একটা টেম্পারেচার আছে ক্রিটিক্যাল টেম্পারেচার, তো সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়েও আমি 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস উপরে আমি নিয়ে কি করতেছি, ওকে হিটেড আপ করতেছি। এবং সেই হিটেড আপ করা টেম্পারেচারে আমি এমন না যে নিয়ে গেলে আমার নামিয়ে ফেললাম, তা না, ওই জায়গায় নিয়ে যাওয়ার পরেও আমি নির্দিষ্ট অ্যামাউন্টের টাইম পর্যন্ত আমি কি করব, ওইটাকে ওই টেম্পারেচারে রেখে দিব। এবং রেখে দেওয়ার পরে সেটাকে স্লোলি আমি কুলিং করব, ঠিক আছে? দ্য কুলিং রেট মে বি অ্যাবাউট 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস কমবে। তো ব্যাপারটা বুঝতেছেন, একটা স্টিলের ক্ষেত্রে অ্যারাউন্ড 1000 প্লাস আমি টেম্পারেচারে নিয়ে যেতেছি অ্যারাউন্ড মনে হয়। তো আমি যদি এই টেম্পারেচারে নিয়ে যাওয়ার পরে আমার কুল ডাউন করতে আমি করতেছি কি প্রতি ঘন্টায় মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস, মানে খুবই স্লো রেটে আমি এটাকে কুল ডাউন করতেছি। After that, the material is allowed to cool down slowly inside the furnace without any forced cooling. কোনো ধরনের কোনো এক্সট্রা যে কোনো ব্রাইন, পানির সলিউশন বা অন্য কোনো ডিভাইসের মধ্যে আমি কোনো লিকুইডের মধ্যে বা সলিউশনের মধ্যে আমি না ডুবে আমি ওই ফার্নেসের মধ্যে ধীরে 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 আমি কুলিং করব, কোনো ধরনের কোনো ফোর্স কুলিং ছাড়া। তো কমপ্লিট অ্যানিলিং ইজ ইউজড ইন ওয়ার্ক শিটস, ফর্জিং অ্যান্ড কাস্টিং মেড ফ্রম মিডিয়াম অ্যান্ড হাই কার্বন স্টিল। ঠিক আছে, মিডিয়াম এবং হাই কার্বন স্টিলের ক্ষেত্রে আমরা যখন ডাক্টিলিটি বাড়াইতে চাই, ঠিক আছে, তখন নর্মালি কমপ্লিট অ্যানিলিং ইউজ করা হয়। যে দেখা গেছে আপনি শীট জেনারেট করবেন ধাম 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 বাইরে, যে টিনের শীট টাইপের বা ইসের শীট টাইপের স্টিলের শীট টাইপের আপনি জেনারেট করতে হচ্ছেন, তো এই ধরনের কাজে বা কাস্টিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে, এবং সেটা মিডিয়াম এবং হাই কার্বন স্টিলের ক্ষেত্রে আমরা কমপ্লিট অ্যানিলিং ইউজ করে থাকি। নর্মালি লো কার্বন স্টিলের হার্ডনেস কম থাকে এবং লো কার্বন স্টিলের এই হার্ডনেস কম থাকার জন্য আমাদের এটার জন্য কমপ্লিট অ্যানিলিং এর দরকার পড়ে না। হাই কার্বন স্টিল বা হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ডনেস বেশি থাকে, তো ওই হার্ডনেসটাকে আমরা সফটেন করার জন্য এই কমপ্লিট অ্যানিলিং ইউজ করতেছি। ওকে, যেমন আফটার কমপ্লিটেড অ্যানিলিং প্রসেস ফেরাস কার্বন ferrous carbide precipitate in mesh along the grain boundary, the strength, hardness and texture ও আচ্ছা, মানে কি কাজ হয়েছে, কি পাইছি আমরা সেটা দেখাইছে যে এই মেশের মধ্যে যে আমাদের যে ইটা ছিল, আমি এতক্ষণ ধরে যে কাজটা করতেছি স্টিলের, তো এই জায়গায় ফেরাস কার্বাইড ওই মেশের মধ্যে তৈরি হয় গ্রেন বাউন্ডারিতে, এবং এর স্ট্রেংথ, হার্ডনেস, প্লাস্টিসিটি এবং টাফনেস যে জিনিসটা আমরা হচ্ছে কমাইতে যাইতেছিলাম বা রিডিউস করতে যাচ্ছিলাম সেটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে রিডিউস হয়ে যায়। ঠিক আছে,
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রসেস অ্যানেলিং। প্রসেস অ্যানেলিং কি? প্রসেস, আচ্ছা আমি আগে পারপাসটা দেখে আসি। তাহলে আমাদের এটার ক্ষেত্রে কি, প্রসেস অ্যানেলিং ইজ ডান ফর রিক্রিস্টালাইজেশন অফ মেটাল। মেটালের রিক্রিস্টালাইজেশনের জন্য হচ্ছে আমরা প্রসেস অ্যানেলিং করে থাকি। ডিউরিং প্রসেস অ্যানেলিং নিউ equiaxed strain-free grains nucleate at high stress region in the cold work microstructure, and hence hardness and strength decreases whereas ductility increases. মানে এইটার সময়ে আমাদের কিছু কি স্ট্রেন ফ্রি গ্রেইন জেনারেট হয় এবং সেটা হাই স্ট্রেস রিজিয়নে জেনারেট হইতেছে। আর এর যে হার্ডনেস স্ট্রেংথ সেটাও আমরা মোটামুটি ডাক্টিলিটি ইনক্রিজের সাথে সাথে সেটা কমবে। এটা তো আমাদের অ্যানিলিং এর ফার্স্ট ল এর মধ্যে যে ডাক্টিলিটি বাড়াবো, হার্ডনেস টাফনেস এগুলো কমাবো। The main aim of the process annealing is to restore the ductility of the cold worked material বা cold worked metal. আমি এই মেটালের ডাক্টিলিটিটাকে কি করতেছি, আমি রিস্টোর করতেছি। আমি একটা অ্যানিলিং করতেছি, করার পরে সেটাকে কোল্ড ওয়ার্ক মানে বুঝতেছেন ওই যে মানে ওটাকে খুব বেশি টেম্পারেচারে আমরা নিয়ে নিতেছি তা না। হট ওয়ার্কিং প্রসেসের মধ্যে যেমন গরম অবস্থায় সবকিছু করে, তো কোল্ড ওয়ার্কিং এর ফলে আমাদের যে ডাক্টিলিটিটা আমরা চাচ্ছিলাম সেই ডাক্টিলিটিটা ফেরত পাওয়াটাই হইতেছে আমাদের কি এই প্রসেস অ্যানিলিং এর মেইন মানে উদ্দেশ্য আর কি। This process is mainly suited for low carbon steel. তাহলে প্রসেস অ্যানিলিং কার জন্য সুইট করে? মেইনলি লো কার্বন স্টিলের জন্য, ঠিক আছে। আর ফুল অ্যানিলিং বা কমপ্লিট অ্যানিলিং কার জন্য সুইট করে? হ্যালো, আমি কি আছি অনলাইনে? না নাই, আমার বাইক করে দিছে। জি স্যার, আছি স্যার, আছেন স্যার। বলতেছি ফুল অ্যানিলিং বা কমপ্লিট অ্যানিলিং কাদের জন্য? হাই কার্বন বা মিডিয়াম কার্বন স্টিলের জন্য। আর লো কার্বন স্টিলের জন্য হচ্ছে প্রসেস অ্যানিলিং। ওকে, তাহলে this process is mainly suited for low carbon steel. In this process the material is heated up to a temperature just below the lower critical temperature. মানে আমরা অত টেম্পারেচারে কিন্তু নিব না, ঠিক আছে। ফুল অ্যানিলিং এর ক্ষেত্রে কিন্তু বা কমপ্লিট অ্যানিলিং এর ক্ষেত্রে কিন্তু আমি ক্রিটিক্যাল টেম্পারেচারেরও অনেক উপরে নিয়ে গেছিলাম, ঠিক আছে। 50-40-50 ডিগ্রি সেলসিয়াস উপরে নিয়ে গেছি হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচার। আর এই জায়গায় লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়েও কিছুটা নিচে আমরা হচ্ছে এটাকে রাখবো এবং রাখার পরে সেটাকে কি করব, হিটেড আপ করবো, ঠিক আছে, জাস্ট বিলো দ্য লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার অফ স্টিল এন্ড অ্যাবভ ইটস রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার এন্ড দেন ইজ অ্যালাউড টু কুল স্লোলি ফর সাম টাইম। এবং সেটাকে ধীরে 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 আমি ঠান্ডা হইতে দিব। Cold work steel normally have increased hardness and decreased ductility and making it difficult to work. Normally যে স্টিলটা কোল্ড ওয়ার্ক করা হয় সেটার ক্ষেত্রে আমরা দেখা গেছে হার্ডনেসটা অনেক বেড়ে যায় এবং ডাক্টিলিটি কমে যায়। তো আমরা এই প্রসেসের অ্যানিলিং এর মেইন উদ্দেশ্যটাই যেটা, ওর যে ডাক্টিলিটিটা হারায় গেছে কোল্ড ওয়ার্কের কারণে। আপনি মনে করেন ধাম বাইরে বাইরে মানে গরম করার আগেই কাজ করছেন। আমরা কোল্ড ওয়ার্কিং ফরজিং টরজিং কিন্তু জানি, আপনারা প্রোডাকশন প্রসেস হয়তো বা জানার কথা বা দেখার কথা বা শুনবেন, হয়তো বা না জেনে থাকেন দেখবেন যে আমরা যে করি তখন হচ্ছে আমাদের এই ইটা হয় যে কি বলবো ওই জানাছিলাম যে কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা টেম্পারেচার ইউজ করতেছি না ওই লেভেলে, আমরা ফোর্স ইউজ করতেছি মেইনলি। তো কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে আমাদের সেটাই বললাম যে নরমালি হার্ডনেসটা বেড়ে যায় কিন্তু ডাক্টিলিটিটা কমে যায়। তো কোল্ড ওয়ার্কিং এর পরে সেই ম্যাটেরিয়ালের যে ডাক্টিলিটিটা হারিয়ে গেল সেই ডাক্টিলিটিটাই ফেরত পাওয়ার জন্য আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে প্রসেস অ্যানিলিং। ওকে, তাহলে প্রসেস অ্যানিলিং ইমপ্রুভস ইটস ক্যারেক্টারিস্টিক্স বাই মেকিং ইট মোর ডাক্টাইল এন্ড ডিক্রিজিং ইটস হার্ডনেস। দিস ইজ মেইনলি ক্যারিড আউট অন এ কোল্ড রোলড শীট লাইক ওয়ার ড্রন স্টিল, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে মানে যেগুলো কোল্ড রোল স্টিল যেগুলা, ঠিক আছে, সেই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রসেস অ্যানিলিং করে থাকি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেস রিলিফ, তারপরে ফেরোডাইজিং অ্যানিলিং, ঠিক আছে। তারপরে আইসোথার্মাল অ্যানিলিং আছে, ডিফিউশন অ্যানিলিং আছে, ইনকমপ্লিট অ্যানিলিং আছে, বিভিন্ন টাইপের অ্যানিলিং আছে। তো স্ট্রেস রিলিফ অ্যানিলিং যেটা আমরা একটু দেখি, এটার মধ্যে মেইনলি উদ্দেশ্য হতেছে প্লাস্টিক ডিফরমেশন যেন মানে হয়, মানে স্ট্রেস রিলিফটা স্বাভাবিকভাবে আমি বুঝতেই পারতেছেন নামের মধ্যেই আমাদের অ্যান্সার আছে যে স্ট্রেস রিলিফ মানে স্ট্রেসটা ছাড়বে এবং সেই স্ট্রেসটা জেনারেট হচ্ছে কেন, প্লাস্টিক ডিফরমেশনের জন্য
নন ইউনিফর্ম কুলিং এর জন্য, মানে কুলিংটা যদি পুরোপুরি ভাবে পুরো বডিতে ইউনিফর্ম না হয়, ফেজ ট্রান্সফরমেশনের জন্য। এই সকল কারণে যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে সেই স্ট্রেসটাকে বের করার জন্য আমরা অ্যানিলিং করতেছি। তো এটার জন্য আমাদের প্রসেসটা কি, আমরা অ্যারাউন্ড কি করব, ইন দিস দ্য মেটাল ইজ হিটেড আপ টু লোয়ার টেম্পারেচার অ্যাবাউট 650 degrees Celsius and keep its temperature for some time and in the furnace to remove the internal stress of the metal followed by slow cooling. স্বাভাবিকভাবেই মোটামুটি 650 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে গরম করবো, উত্তপ্ত করবো এবং ফার্নেসে কিছু সময় রেখে দেবো এবং এরপরে ধীরে 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 এটাকে ঠান্ডা করতে দেবো। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে আমরা এর ভেতরকার যে স্ট্রেসটা আছে সেই স্ট্রেসটাকে আমরা রিলিভ করতে পারতেছি। এটা হচ্ছে স্ট্রেস রিলিফ অ্যানিলিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ফেরোডাইজিং অ্যানিলিং। স্ফেরোডাইজিং অ্যানিলিং কি? স্ফেরোডাইজিং অ্যানিলিং এর আচ্ছা মেইন উদ্দেশ্যটা দেখি আগে। দ্য মেইন এইম অফ স্ফেরোডাইজিং অ্যানিলিং ইজ টু ইমপ্রুভ দ্য মেশিনেবিলিটি অফ দ্য স্টিল। স্টিলের যে মেশিনেবিলিটি আছে সেই মেশিনেবিলিটিটা হচ্ছে ইনক্রিজ করার জন্য আমরা এটা করি। দ্য প্রসেস রিডিউস দ্য হার্ডনেস, ইউনিফর্ম স্ট্রাকচার এন্ড প্রিপেয়ার দ্য ম্যাটেরিয়াল ফর কুইঞ্চিং। ঠিক আছে, এন্ড ইন দিস প্রসেস দ্য সিমেন্টাইট ইজ কনভার্টেড ইনটু স্ফেরিক্যাল ফর্ম। এর মধ্যে যে আমাদের হেমাটাইট সিমেন্টাইট যে ইগুলা আছে, আয়রনের আকরিক গুলো আছে, সেটা স্ফেরিক্যাল ফর্ম নাই। and this process reduce hardness and uniform structure and prepare the material for quenching এর জন্য এটাকে রেডি করে। ঠিক আছে, স্ফেরোডাইজিং annealing is best for high carbon steel and alloy steel. নরমালি হাই কার্বন স্টিল এবং অ্যালয় স্টিল যেগুলোর মধ্যে কার্বনের পার্সেন্টেজ বেশি সেটার জন্য স্ফেরোডাইজিং অ্যানিলিং ইউজ করা হয় in order to improve their machinability, মানে আমি সহজে যেন সেটাকে মেশিনিং করতে পারি এর জন্য। তো এক কথায় বলতে গেলে ওই ডাক্টিলিটি এগুলাই বাড়াবে, হার্ডনেস টার্ডনেস কিছুটা কমাবে। ইন স্ফেরোডাইজিং অ্যানিলিং দ্য স্টিল ইজ হিটেড টু এ টেম্পারেচার বিলো দ্য A1 টেম্পারেচার and kept at the temperature for some time followed by slow cooling. আমাদের যে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার না হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়ে কিছুটা কম টেম্পারেচারে হচ্ছে আমরা স্ফেরোডাইজিং অ্যানিলিং এর ক্ষেত্রে স্টিলটাকে হিটেড আপ করব এবং হিটেড আপ করার পরে সেটাকে স্লো কুলিং করবে এবং এই স্লো কুলিংটা মোটামুটি 15 থেকে 25 ঘন্টা পর্যন্ত হয়ে থাকবে। ইট ইজ মেইনলি ইউজড টু ইউটেক্টেড স্টিল আপনারা এখনো মনে হয় জানেন না, আমরা দেই নাই এখনো পর্যন্ত, এগুলো আসবে ধীরে ধীরে। ঠিক আছে, ইউটেক্টয়েড, হাইপারটেক্টয়েড, ঠিক আছে, আমরা হাইপার ইউটেক্টয়েড এগুলো আমরা দেখবো। So it is mainly used for eutectoid steel and hypertectoid steel such as carbon tool steel, alloy tool steel and bearing steel. এই সকল ক্ষেত্রে আমরা এটা করে থাকি। This process improves the internal structure of the steel. They can be done by দুইটা মেথড। The material is heated just below the lower critical temperature about 700 degrees Celsius and the temperature is maintained for hours and then allowed to cool down. And heating and cooling in the material alternatively between the temperatures just above and below the lower critical temperature. এই লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কিছুটা নিচে এবং উপরে আমি বারবার যদি হিট দেই কুল ডাউন করি, হিট দেই কুল ডাউন করি, হিট দেই কুল ডাউন করি, যদি এইভাবে করে আমি যদি অল্টারনেটিভলি করতে থাকি তখন হচ্ছে আমাদের এই স্ফেরোডাইজিং অ্যানিলিং হয়ে যাবে। অথবা ওইটাকে আমি লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমি হিটেড আপ করি, যেটা বললাম প্রথমেই, যে তারপরে যদি আমি স্লোলি কুল ডাউন করি তাহলে আমাদের স্ফেরোডাইজিং অ্যানিলিং হবে। ওকে, এরপরে আছে আইসোথার্মাল অ্যানিলিং। এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল temperature is 1 when the steel is heated above the upper critical temperature it converts rapidly into austenite structure. এর যেটা আছে সেটা austenite structure জেনারেট হবে। after that the steel is cooled down to temperature below the lower critical temperature 600 to 700 degrees Celsius. এইটাতে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস আমি এটাকে কুল ডাউন করব। the cooling is done by force cooling method. এক্সট্রা কুলিং মেথড ইউজ করে আমি হচ্ছে কুল ডাউন করব। The temperature is maintained for specific time period to produce a homogeneous structure in the material. পুরো বডিতে যেন একটা ক্রিস্টাল স্ট্রাকচার, হোমোজেনাস স্ট্রাকচার থাকে সেটা আমাদের কনফার্ম করার জন্য আমরা এই মেথডটা ইউজ করতেছি। এবং আইসোথার্মাল অ্যানিলিং প্রসেস ইজ মেইনলি অ্যাপ্লাইড টু লো কার্বন এন্ড অ্যালয় স্টিল টু ইমপ্রুভ দেয়ার মেশিনেবিলিটি। ঠিক আছে, এটার মেশিনেবিলিটি ইমপ্রুভ করার মানে মোটামুটি সবগুলোর একই বলতে পারেন যে স্যার পার্থক্য কি, কিছু কিছু পার্থক্য আছে, বাট মেইনলি অ্যালয় স্টিল গুলোর ক্ষেত্রে একটু পার্থক্য, ছোট ছোট পার্থক্য। মেশিনেবিলিটি ইনক্রিজ করার জন্য মেইনলি আমরা ম্যাক্সিমাম গুলাতে কাজ করি, ডাক্টিলিটি ইনক্রিজ করার জন্য, ব্রিটেলনেস কমানোর জন্য, হার্ডনেস কমানোর জন্য। তবে এইটা হচ্ছে লো কার্বন এবং অ্যালয় স্টিলের ক্ষেত্রে আমরা এই আইসোথার্মাল অ্যানিলিংটা ইউজ করে থাকি। এরপরে আছে ডিফিউশন অ্যানিলিং। ডিফিউশন অ্যানিলিং এর মেইন হইতেছে ডেনড্রিটিক সেগারেশন এন্ড রিজিওনাল সেগারেশনটাকে হইতেছে কি করা,
এলিমিনেট করার জন্য হচ্ছে আমরা ডিফিউশন অ্যানিলিং করে থাকি ইন দ্য সলিডিফিকেশন প্রসেস এন্ড টু হোমোজেনাইজ দ্য কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন. This process is known as diffusion annealing, as it's this process the iron and carbide diffuses each other. ঠিক আছে, এটার ডিটেইলস কিন্তু আমরা আরো দেখবো। এগুলা কিন্তু আমি জাস্ট আজকে ওভারঅলই বলে যেতেছি, বলতে পারেন যে স্যার আপনি তো স্পিডে পড়ে যেতেছেন, কিন্তু এগুলো ডিটেইলসে আমরা কি কি প্রসিডিওর বা কি কি ভাবে এই জিনিসগুলো হয়ে থাকে সেগুলো আমরা ডিটেইলস নেক্সট ক্লাসগুলোতে দেখা ট্রাই করব। ঠিক আছে, আজকে জাস্ট একটা ওভারঅল ধারণা দেয়া যে আমাদের কি কি পড়া সামনে থাকতে পারে। এরপরে ফর ডিফিউশন হায়ার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড, সো দ্য স্টিল ইজ হিটেড above the critical temperature and the temperature is nearly about 1000 to 1200 ডিগ্রি সেলসিয়াস, মানে মোটামুটি 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াসে স্টিলটাকে আমি হিটেড আপ করব। দ্য হিট প্রিজার্ভেশন টাইম ইজ in this process is nearly 10 to 15 hours, 10 থেকে 15 ঘন্টা আমি হিটটাকে প্রিজার্ভ করব ওই জায়গায়। After diffusion annealing, complete annealing and normalizing are done to refine the tissue. এই ডিফিউশন অ্যানিলিং এর পরে স্বাভাবিকভাবেই কমপ্লিট অ্যানিলিং করতে হয় এবং নরমালাইজিং করা হয়, মানে যাতে ভেতরকার যে টিস্যু মানে ইগুলো আছে ক্রিস্টাল স্ট্রাকচার গুলো সেটা রিফাইন। ঠিক আছে, এটা নরমালি হাই কোয়ালিটি যে স্টিল গুলো আসে সেই স্টিল গুলোর ক্ষেত্রে বা সিরিয়াসলি দেখা যাচ্ছে অ্যালয় স্টিল গুলা যেগুলো ভালো ভালো অ্যালয় স্টিল কাস্টিং এর ক্ষেত্রে ইউজ হয় বা নটের ক্ষেত্রে ইউজ হয়, সেই সকল ক্ষেত্রে ডিফিউশন অ্যানিলিং ইউজ করে থাকে। এরপর আছে ইনকমপ্লিট অ্যানিলিং। ইনকমপ্লিট অ্যানিলিং এর মধ্যে হচ্ছে দ্য স্টিল ইজ হিটেড আপ টু আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, দ্য হিট ট্রিটমেন্ট প্রসেস ইজ অবটেইনড বাই স্লো কুলিং আফটার থার্মাল ইনসুলেশন। এটারে আমি থার্মালি ইনসুলেটেড অবস্থায়, মানে এর ভেতরকার যে হিট সেই হিটটাকে আমি বের হইতে দিব না, ঠিক আছে, ইনসুলেটেড করে রাখবো, মানে অনেক সময় ধরে আমি এটাকে কুল ডাউন করবো, অনেক সময় ধরে। ঠিক আছে, মোটামুটি একটা থার্মাল ইনসুলেটরের মধ্যে আমি যদি রেখে দেই আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিটেড আপ করে, তখন আমাদের ইনকমপ্লিট অ্যানিলিং। দিস প্রসেস ইজ মেইনলি ইউজড টু অবটেইন দ্য স্ফেরিক্যাল প্যারালাইট টিস্যুস for the hyper-eutectoid steel to eliminate the internal stress and reduce the hardness and improve the machinability. স্বাভাবিকভাবেই বাকি সবগুলো ক্ষেত্রে যেটাই বলছি যে ইন্টারনাল স্ট্রেসটাকে রিমুভ করা, হার্ডনেস কমানো আর ডাক্টিলিটি বা মেশিনেবিলিটি এই জিনিসগুলো বাড়ানো। ঠিক আছে, এরপরে যেটা আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলা মোটামুটি, আচ্ছা অ্যাডভান্টেজ গুলা কি কি, স্বাভাবিকভাবে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি বাইশে সেটা বুঝতেই পারতেছেন আপনারা যে এর ওয়ার্কেবিলিটি বাড়ানো, মেশিনেবিলিটি বাড়ানো, টাফনেসটা বাড়ানো, হার্ডনেসটা কমানো, ডাক্টিলিটি বাড়ানো, ঠিক আছে, মেশিনেবিলিটি বাড়ানো, যেটা শুরুতেই বলতেছি। আর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, মেইন ড্রব্যাক যেটা সেটা হচ্ছে যে টাইম কনজিউমিং প্রসিডিউর, অনেক সময় লাগে, স্লোলি কুল ডাউন করি আমরা, ঠিক না? অ্যানিলিং এর যে ম্যাক্সিমাম প্রসিডিউরের মধ্যে দেখলেন যে আমরা যে কুল ডাউন করতেছি আমরা কিন্তু কোনো ধরনের খুব ফাস্ট কুল ডাউন কিন্তু কোনো জায়গায় করি নাই, ঠিক না? আমরা খুব টাইম কনজিউমিং একটা প্রসিডিউর, ডিপেন্ডস অন হুইচ দ্য ম্যাটেরিয়াল আর বিং অ্যানিলড. Materials with high temperature requirements can take a long time to cool sufficiently, especially if they are being left to cool naturally inside a annealing furnace. একটা annealing furnace এর ভিতরে যদি পরিবেশ থেকে টেম্পারেচার তাপমাত্রা নিয়ে যদি ওইটারে ঠান্ডা হওয়ার জন্য নরমালি রেখে দেই তাহলে অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, তো এটা অনেক কি হাই টাইম কনজিউমিং একটা প্রসেস, বাট কিছু সুবিধা, ভালো ভালো কিছু বেনিফিটও কিন্তু আমরা আছে। আচ্ছা, এরপরে নরমালাইজিং আছে, তারপরে হচ্ছে হার্ডেনিং আছে। আমরা নেক্সট দিন এই জিনিসগুলো একটু দেখবো না, ঠিক আছে, তারপরে ডিটেলস এ চলে যাব। ওকে, আজকের জিনিসগুলো তো জাস্ট সিম্পলি ইসের টপিক ছিল, আমার মনে হয় না কারো বুঝতে সমস্যা আছে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। ক্লাসে নাই? জি স্যার। স্যার ওখানে স্যার এ অন টেম্পারেচার বলছে, এ অন টেম্পারেচারটা কি? এ অন টেম্পারেচার লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কিছুটা কম আর কি। এগুলার আমি একটা কথা বলি শুনুন, এই জায়গায় আমাদের যে কার্বন স্টিল গুলার ক্ষেত্রে ওই ফেজ ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে? দেখবেন যে আমরা যে প্রসেস হিট ট্রিটমেন্ট প্রসেস করতেছি, এই যে আপনাদের হাইপার ইউটেক্টয়েড যে আমি বলতেছি, ঠিক না, এই জিনিসগুলা বুঝে নিতে হবে। বুঝার পরে তারপরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গায় কার্বনের কম্পোজিশন এই হচ্ছে, কার্বনের এই কম্পোজিশনের জন্য ওই যে অস্টেনাইট, মার্টেনসাইট এই ধরনের বিভিন্ন ধরনের আছে নাম আছে। তো ওয়েস্ট
ইগুলার ক্ষেত্রে প্রপার্টি গুলা কি কি প্রপার্টি, সেই প্রপার্টি গুলো আমরা যদি জানি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই টেম্পারেচারের চেয়ে বিলো টেম্পারেচারে আমি যদি এটাকে কুল ডাউন করে থাকি অনেক সময় নিয়ে, তখন সে এই প্রপার্টিটাই গেইন করবে। ঠিক আছে, আমাদের ওই ডিটেলস গুলো ক্লিয়ার করতে হবে, কিন্তু ওই ডিটেলস তো ক্লিয়ার করতে পারিনি। ক্লিয়ার করতে পারতাম, ওই যে বললাম যেটা আমার ওই স্যারের ওইটা হইতেছে মোটামুটি একটু গুছাইয়া রাখছিল, এই কারণে ওই এইটা দেখে ম্যাটেরিয়ালটা দেখে পড়ে গেছিলাম। বাট আমার কাছে নাই দেখে হইতেছে আজকে এই জায়গা থেকে বেসিক একটা ইন্ট্রোডাক্টরি একটা নেয়া বলতে গেলে, যে হিট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি কি প্রসেসের মধ্যে পরিচিত হব আর কি কি প্রসিডিউরের সাথে, এগুলাই আমরা ডিটেলসে দেখবো। ঠিক আছে, তো A1 টেম্পারেচার বলেন নর্মালি লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারই বোঝায়, লোয়ার না অ্যাকচুয়ালি হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচারই মনে হয় বোঝাবে, হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কিছুটা উপরে দেখাবে। তো ম্যাক্সিমামই কিন্তু এই জায়গায় হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের মধ্যেই, শুধুমাত্র স্টেরোডাইজিং অ্যানিলিং এ হইতেছে লোয়ার আর হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের মাঝে একটা টেম্পারেচারে হচ্ছে আমরা এটাকে হিটেড আপ করি কুল ডাউন করি, হিটেড আপ করি কুল ডাউন করি, এটা হচ্ছে স্টেরোডাইজিং। বাকিগুলোর ক্ষেত্রে মোটামুটি ম্যাক্সিমামই হায়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে, একটা মনে হয় আছে কোনটা যেন লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে দেখলাম আমি হিট করে। বাট মানে একেবারে অরিজিনালি যদি বলতে চাই যে হাতে কলমে এই জিনিসগুলো করতে পারলে সুবিধা, মানে দেখতে পারলে। আমরা এখন ভার্সিটি তো ওপেন নাই, যদি ওপেন থাকতো তাহলে বলতাম আমাদের এসইউতে নাকি নতুন একটা ফার্নেস কিনছে এরকম। ঠিক আছে, অ্যানিলিং হার্ডেনিং এইসব জিনিসপত্র করার জন্য, তো থাকলে একদিন হচ্ছে আমরা ইসে যে কিছুটা দেখতে পারতাম। ঠিক আছে, খুব বেশি খরচ হয় না, হ্যাকসো ব্লেড কয়েকটা কিনে আনতে বলতাম, আপনারা কিনে আনতেন। ঠিক আছে, পাঁচজন করে যদি একটা স্পেসিমেন্ট কিনে আয় না, নিজেরাই আমরা যদি একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে দেখতাম যে কাজ করে কিনা। আপনাদের এটা সেশনাল হইতেছে মেটালিক ম্যাটেরিয়ালস এর? জি স্যার। সেশনাল কোন স্যার নিতেছেন? নুরুজ্জামান রাকিব স্যার। নুরুজ্জামান রাকিব স্যার নিতেছেন, আচ্ছা। তো স্যার হয়তো বা বলবেন দেখেন যে এই টার্নেসে কত ডিগ্রিতে কি কি টেম্পারেচারে কি হইলে কি হয়, এগুলোর সম্পর্কে এই ট্রিটমেন্ট প্রসিডিউর সম্পর্কে ভালোভাবেই বলার কথা। ঠিক আছে, তো আমরা হচ্ছে থিওরিটিক্যালি যে কোন স্টেটে কি কি অবস্থা আছে সেগুলো সম্পর্কে একটু জানবো। আর আপনাদের খাতা যদি সুস্থ স্বাভাবিক থাকি দেখি কালকে পরশুর মধ্যে একটু দেখে ফেলে আপনাদের মার্কসটা দিয়ে দেওয়া ট্রাই করবো। ঠিক আছে, দয়া করেন। একটু যে বললাম যেটা দৌড়াদৌড়ি বিভিন্ন ইস্যু নিয়ে আমি একটু বিজি আছি। আপনাদের পরীক্ষা হয়েছে গত শনিবার মনে হয়, ঠিক না? গত শনিবারের আগের শনিবার। তো স্বাভাবিকভাবেই আপনাদের পরীক্ষাটাই মানে শেষ পরীক্ষা ছিল আমার কোর্স গুলোর মধ্যে, তো আপনাদের খাতাটা বাকি রয়ে গেছে, দেখতে হবে। বাকিদের খাতা দিয়ে দিছি, নাম্বার দেখে, কিন্তু দেওয়া হলো না আজকে। আচ্ছা ঠিক আছে, তো ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো নেই হয়নি, অ্যাটেন্ডেন্সটা নেই। তারিখ কত? 28 তারিখ ফেব্রুয়ারি 2022 সালেরও 2 মাস চলে গেল, কি অবস্থা। 0053 তারেক আহমেদ 0053। এত মাইক্রোফোন অন করছে বাট শুনতেছি না কথা। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, মাইক্রোফোন যেহেতু অন করছেন আপনি হয়তো আমার কথা শুনতেছেন, তো আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিলাম। 0054 Yes, sir. 0057 Yes, sir. 0060 Yes, sir. 67 Yes, sir. 77 Yes, sir. 86 0086 0089 Yes, sir. 0092 Yes, sir. 0093 Yes, sir. 0095 Yes, sir. 0201 Yes, sir. 0255 0255 0390 Yes, sir. 0397 Present, sir. 6101 Yes, sir. 7169 7169. Yes, sir. ওকে 0255 রফিকুল্লাহ সরকার আছেন? 0086
ইউসুফ আহমেদ শাকিল আছেন? আছেন? আচ্ছা, আপনার রোল কল করছিলাম, আপনি ছিলেন কোথায়? ওকে, ঠিক আছে, দিয়ে দিছি 0086 দিয়ে দিছি। রফিকুল্লাহ সরকার আছেন? 0255। আচ্ছা, নাই হয়তো বা। ওকে, তো বাকিরা তো আছেন, বাকিদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।